বৈঠক চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব আন্তন চেকভের গল্প সাহিত্যের শিক্ষক। গল্পটি অনুবাদ করেছেন ননী ভৌমিক। কাঠের মেঝের ওপর ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। আস্তাবল থেকে বার করা হলো প্রথমে কালো কুচকুচে ঘোড়া কাউন্ট নলিন, তারপর সাদা ঘোড়া ভেলিকান, তারপরে তার বোন মাইকাকে। সবকটি চমৎকার দামি ঘোড়া। ভেলিকানের পিঠে জিন পরিয়ে বুড়ো শেলেস্তোফ তার মেয়ে মাসাকে বললেন, নে ওট মারিয়া গথফ্রে। এই মাসা শেলেস্তোভই বাড়ির মধ্যে সবচেয়ে ছোট। বয়স অবশ্য 18 হয়ে গেছে, কিন্তু তাকে খুকি ভাবার অভ্যেস এখনও কারো যায়নি। সবাই তাকে এখনও তার ছেলেবেলার আদুরে নামে ডাকে, মান্না বা মানস্যা। একবার সার্কাস এলে মেয়েটি খুব করে তা দেখেছিল। এরপর থেকে সবাই তাকে ডাকে মারিয়া গথফ্রে। এই ভেলিকানের পিঠে চেপে আনন্দে চিৎকার করে ওঠে মারিয়া। তার দিদি ভারিয়া চাপল মাইকার পিঠে, নিকেতিন কাউন্ট নুলিনের পিঠে। অফিসাররা নিজের নিজের ঘোড়ায়, অফিসারদের সাদা উর্দি আর নারী আরোহিণীদের কালো পোশাকে চিত্র বিচিত্র এক সুন্দর দীর্ঘ মিছিল আঙিনা ছেড়ে পা বাড়ালো। নিকেতিনের চোখে পড়ল ঘোড়ায় চেপে রাস্তায় এসে ওঠা পর্যন্ত মানুষরা কেন জানি কেবল তার দিকেই নজর দিচ্ছে। মানুষরা তার আর কাউন্ট নুলিনের দিকে উদ্বেগে চেয়ে বলল, সের্গেই ভাসিলিচ, আপনি ওটার কাড়া লাগাম সবসময় টেনে রাখবেন, কিন্তু ভরকে যেতে দেবেন না। ন্যাকামি লাগিয়েছে ঘোড়াটা। ভেলিকানের সঙ্গে কাউন্ট নুলিনের খুব ভাব বলেই কিনা কে জানে, নাকি এমনি দৈবাত মানুষরা আগের মতো আজও এই তৃতীয় দিন ঘোড়া হাঁকালো নিকিতিনের পাশাপাশি। আর নিকিতিন চেয়ে দেখল সাদা সগর্ব ঘোড়াটির ওপর তার হালকা সুঠাম দেহখানার দিকে, তার সূক্ষ্ম মুখরেখার দিকে, তার খাড়াই গোল টুপিটার দিকে, যেটা মোটেই তাকে মানাচ্ছে না। তার আসল বয়সের চেয়ে যেন বড় লাগে তাকে। চেয়ে দেখল আনন্দে, মমতায়, পুলকে। কথাগুলো তার কানে আসছিল, কিন্তু মনে পৌঁছচ্ছিল না। ভাবছিল, না, একেবারে ঠিক, ভগবানের কাছে শপথ করছি লজ্জা করব না, সবকিছু আজকে খোলসা করে বলবো। সময়টা তখন সন্ধে 7টা। এই সময় সাদা অ্যাকেশিয়া আর বেগুনি ভায়োলেটের গন্ধ এমন ঘন হয়ে ছড়ায় যে মনে হয় যেন গাছগুলো তাদের নিজেদের গন্ধেই নিঝুম হয়ে এসেছে। নগরোদ্যানে বাজনা শুরু হয়ে গেছে। পাথর বাঁধা রাস্তায় খটখটিয়ে বাজছে গোড়ার খুর। চারদিক থেকে শোনা যায় হাসি, কথাবার্তা, গেট খোলার শব্দ। চোখে পড়ে গেল সৈন্যেরা স্যালুট দিচ্ছে অফিসারদের। ছাত্রেরা মাথা নোয়াচ্ছিল নিকিতিনের উদ্দেশ্যে। বোঝা যাচ্ছিল যারা বেড়াচ্ছে, নগরোদ্যানের বাজনা শুনতে চলেছে যারা, তাদের ভালোই লাগছিল এই মিছিলটাকে দেখতে। কি উষ্ণ চারিদিক, আকাশের এলোমেলো ভাসন্ত মেঘগুলো কি নরমই না দেখতে। অ্যাকেশিয়া আর পপলার গাছের ছায়াগুলো কি মৃদু, কি নিবিড়। চওড়া রাস্তাটা সবখানে জুড়ে সে ছায়া অপর পারের বাড়িগুলোর দোতলা ঝুল বারান্দা পর্যন্ত বিলম্বিত হয়ে গেছে। শহর পেরিয়ে বড় সড়ক ধরে ঘোড়া ছুটল। এখানে অ্যাকেশিয়া আর ভায়োলেটের গন্ধ নেই, সঙ্গীতের ঝংকারও নেই। তার বদলে ক্ষেতের সুঘ্রাণ, সবুজ হয়ে উঠেছে কচি রাই আর গম। কিচকিচ করে ডাকছে শুশুলিক, কাকা করছে কাক। যেদিকে চোখ যায় কেবলই সবুজ, শুধু মাঝে মাঝে কোথাও কালো হয়ে আছে সবজি ভুঁই। আর দূরে কবরখানার মায়ে সাদা হয়ে আছে ঝরন্ত ফুলের একটা আপেল বিথি। গেল তারা কসাইখানাটা পেরিয়ে, বিয়ার কারখানাটা পেরিয়ে। একদল বাজনাদার সৈন্য যাচ্ছিল শহরতলির পার্কে, তাদেরও পেরিয়ে। পলিয়ানস্কির ঘোড়াটা ভালো, তর্ক করার কিছু নেই। ভারিয়ার পাশে পাশে যাচ্ছিল যে অফিসারটি, তার দিকে চোখের ইঙ্গিত করে নিকিতিনকে বলল মানস্যা। তবে খুঁত আছে, বাঁ পায়ের ওপর ওই সাদা ছোপটা একেবারেই মানায় না। আর দেখুন না মাথা ঝাঁকায় কেমন। এখন আর যতই শেখান ফল কিছু হবে না, আমরণ অমনি মাথা ঝাঁকিয়েই যাবে। মানুষরা ছিল ঠিক তার বাপের মতোই ঘোড়া পাগল। কারো একটা ভালো ঘোড়া আছে দেখলে তার কষ্ট হতো, পরের ঘোড়ার খুঁত বার করতে পারলে খুশি হয়ে উঠত সে। নিকিতিন কিন্তু ঘোড়ার কিছু বুঝত না।
ঘোড়ার কাড়ান টানা আর রাশ টানা, কদমে ছোটা কি দুলকি ছোটা, সবই তার কাছে সমান। তা শুধু মনে হলো যে ঘোড়ার ওপর তার নিজের ভঙ্গিটা খুব স্বাভাবিক দেখাচ্ছে না, কেমন টান টান হয়ে আছে। সুতরাং যে অফিসাররা জিনের ওপর দিব্যি বসে থাকতে পারে, মানুষের চোখে তাদের ভালো লাগার কথা। তাই অফিসারদের কথা ভেবে ঈর্ষা হলো তার। শহরতলির পার্ক পেরিয়ে যখন সবাই যাচ্ছিল, তখন কে যেন বলল, গিয়ে একটু সোডা জল খাওয়া যাক। পার্কে গেল সবাই। এখানে গাছ বলতে কেবলই ওক। পাতা ফুটতে শুরু করেছে সবে, ফলে কচি পাতার ঝালরের ভেতর দিয়ে দেখা যাচ্ছিল গোটা পার্কটা। তার নাটমঞ্চ, টেবিল, নাগরদোলা, দেখা যাচ্ছিল কাকের বাসাগুলো, ঠিক যেন ছোট ছোট টুপি। শওয়ার আর মহিলারা নেমে এসে জুটল একটি টেবিলের কাছে। সোডা জল চাইল। পরিচিত যারা বাগানে ঘুরে বেড়াচ্ছিল, তারা এগিয়ে এলো ওদের দিকে। তাদের মধ্যে ছিলেন একজন সামরিক ডাক্তার, পায়ে খুব উঁচু উঁচু বুট জুতা আর একজোড়া ব্যান্ড মাস্টার। নিজের বাজনাদারদের অপেক্ষা করছেন। ডাক্তার নিশ্চয়ই নিকিতিনকে ভেবেছিলেন কলেজ ছাত্র, তাই জিজ্ঞেস করলেন, কলেজ ছুটিতে এসেছেন বুঝি? না, আমি এখানেই বরাবর থাকি, নিকিতিন বলল। স্কুলে মাস্টারি করি। তাই নাকি? অবাক হলেন ডাক্তার। এত কম বয়স, ইতিমধ্যেই মাস্টারি করছেন? কম কোথায়, তা ঈশ্বরের দায়ে ২৬ বছর। আপনার গোঁফদাড়ি, আপনার সমস্ত চেহারা দেখে কিছুতেই ২২-২৩-এর বেশি মনে হয় না। আশ্চর্য। নিকিতিন ভাবল, যত সব, এটাও দেখছি আমায় দুগ্ধপোষ্য ভেবেছে। ওর তারুণ্যের কথা তুললে, বিশেষ করে মহিলা বা ছাত্রদের সামনে, ওর অসাধারণ খারাপ লাগত। শহরটায় এসে যখন থেকে সে এখানে কাজ নিয়েছে, তখন থেকে সে তার তারুণ্যকে বিদ্বেষের চোখে দেখতে শুরু করেছে। স্কুলের ছাত্ররা তাকে ভয় পায় না, বুড়োরা তাকে ডাকে ছোকরা বলে, মেয়েরা তার দীর্ঘ আলোচনা শোনার বদলে তার সঙ্গে নাচতেই বেশি ইচ্ছুক। কোনো উপায়ে আরও বছর 10 বুড়োতে পারলে খুশি হয়েই সে উপায় অবলম্বনে রাজি। পার্ক থেকে তারা গেল আরও এগিয়ে সেলেস্তোভদের খামারে। এখানে ফটকের কাছে থেমে গোমস্তার বউ প্রাস্কোভিয়াকে ডেকে পাঠানো হলো। টাটকা দোয়া ধারঞ্চ দুধ আনতে বলা হলো তাকে। দুধ অবশ্য কেউ খেলো না, সবাই মুখ চাওয়াচাই করল, হাসাহাসি করল, তারপর ফিরে গেল। যখন ফিরছে তখন শহরতলির পার্কে বাজনা শুরু হয়ে গেছে। সূর্য নেমেছে কবরখানার আড়ালে। গোধূলির আভায় রক্তিম হয়ে উঠেছে আধখানা আকাশ। এবারেও মানুষরা যাচ্ছিল নিকিতিনের পাশে পাশে। নিকিতিনের ইচ্ছে হলো বলে কি ভীষণ সে তাকে ভালোবাসে, কিন্তু ভয় হলো কথাটা অফিসারদের কানে যাবে, ভারী আর কানে যাবে, তাই চুপ করে রইল। মানুষরাও কথা বলল না। নিকিতিন টের পেল কেন সে চুপ করে আছে, চুপ করে তারই পাশাপাশি চলেছে। আনন্দে তার বুক ভরে গেল। মাটি, আকাশ, শহরের আলো, বিয়ার কারখানার কালো সিলুয়েট, সবকিছুই যেন তার চোখে গলে গিয়ে পরিণত হলো ভারী সুন্দর, ভারী আদরের কি একটা বস্তুতে। মনে হলো তার কাউন্ট নুলিন যেন বাতাসে উঠছে, উঠে যেতে চাইছে ওই রক্তিম আকাশটা বেয়ে। ঘরে ফিরল সবাই। বাগানের মধ্যে টেবিলের ওপর সমভারে জল ফুটছে। টেবিলের এক কোণে নিজের বন্ধুবান্ধবদের নিয়ে, সদর আদালতের কর্মচারীদের নিয়ে বসে আছেন বুড়ো সেলেস্তভ। বরাবরের মতোই কি একটা বিষয় নিয়ে সমালোচনা করছেন। বলছিলেন, এ হলো পেজমি, পেজমি ছাড়া কিচ্ছু নয়, একেবারে পেজমি। যেদিন থেকে মানুষটাকে ভালোবেসেছে নিকিতিন, সেদিন থেকে সেলেস্তভদের বাড়ির সব কিছুই তার ভালো লাগছে। বাড়িটা, বাড়ির সামনের বাগানটা, সন্ধ্যায় চা, বেতের চেয়ারগুলো, বুড়ি আয়া, এমনকি পেজমি কথাটা পর্যন্ত বুড়ো যেটা প্রায়ই আওড়াতে ভালোবাসতেন। ভালো লাগতো না শুধু কুকুর বেড়ালের প্রাচুর্য আর মিশ্রি পায়রা। বারান্দায় মস্ত এক খাঁচায় সেগুলো একঘেয়ে বকম বকম করে যেত। শৌখিন আদুরে কুকুর আর বেজাতে কুকুর সংখ্যায় এত যে সেলেস্তভদের সঙ্গে এতদিনের পরিচয়ও সে শুধু দুটিকে মাত্র চিনে উঠতে পেরেছে, মুস্কা আর সোম। মুস্কা হলো একটা ছোট্ট রোয়া ওঠা কুকুর, মুখটা লোমে ভরা, ভারী খেঁকুরে আর আদুরে। নিকিতিনকে একেবারেই দেখতে পারত না। দেখলেই মাথাটা একদিকে বেঁকিয়ে দাঁত দেখাতো, ফুঁসত, গর্র গা 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 গর্র। তারপর গিয়ে সেত চেয়ারের তলায়।
চেয়ারের তলা থেকে কুকুরটাকে ভাগাবার চেষ্টা করায় কুকুরটা একেবারে কর্ণভেদী ডাক ছাড়ত, আর মনিবরা সবাই বলে উঠতেন, ভয় নেই, ভয় পাবেন না, কামড়াবে না, কুকুরটি আমাদের ভারী লক্ষ্মী। সোমটা হলো এক প্রকাণ্ড কেলে মদ্দা কুকুর, লম্বা লম্বা ঠ্যাং, লাঠির মতো শক্ত একটা লেজ। দুপুরের খাওয়া আর সন্ধ্যার চায়ের সময় সাধারণত নীরবে ঘোরাফেরা করত টেবিলের নিচে। লোকের জুতোয় আর টেবিলের পায়ায় লেজের বাড়ি মারত। বোকাশোকা ভালো মেজাজি কুকুর, কিন্তু নিকিতিন তাকে সইতে পারত না, এই জন্য যে কুকুরটার অভ্যেস ছিল খাবার সময় সে হাঁটুতে মুখ গুজবে, মুখের লালায় ট্রাউজারটি ভেজাবে। নিকিতিন একাধিকবার তার টিপ কপালে ছুরির বাঁট দিয়ে বাড়ি মেরে দেখেছে, নাকের ওপর টোকা মেরেছে, ধমক দিয়েছে, অনুযোগ করেছে, কিন্তু ট্রাউজারের দাগ পড়া থেকে কিছুতেই রেহাই পায়নি। অশ্বারোহণের পর চা, জ্যাম, মচমচে রুটি আর মাখনটা মনে হলো ভারী মিঠে। চায় প্রথম গেলাসটা সবাই খেল ভারী তৃষ্ণা নিয়ে, নীরবে। দ্বিতীয় গেলাসের সময় শুরু হয়ে গেল তর্ক। চায়ের পর আর দুপুরের খাবারের সময় প্রতিবারই তর্কটা শুরু করে ভারিয়া। বয়স তার 23, দেখতে ভালোই, মানুষের চেয়ে সুন্দরী। সংসারের মধ্যে তাকেই সবচেয়ে বুদ্ধিমতী ও শিক্ষিতা বলে ধরা হতো। নিজেও সে চলত কড়া ভারিক্কি চালে। লোকান্তরিতা মায়ের স্থান নেয়া ঘরের বড় মেয়েটির যেভাবে চলা দরকার। কর্ত্রীর অধিকারে সে অতিথিদের সামনে দেখা দিত ব্লাউজ পরে, অফিসারদের ডাকত তাদের পদবি ধরে, মানুষের সঙ্গে ব্যবহার করত যেন সে তার মেয়ে, কথা বলতো শিক্ষয়িত্রীর সুরে। নিজেকে সে বলতো আইবুড়ি বৃদ্ধা, অর্থাৎ একেবারে নিশ্চিত ছিল যে তার বিয়ে হবে শিগগিরই। যে কোনো আলোচনা, এমনকি আবহাওয়ার কথাটা নিয়েও সে নির্ঘাত তর্ক বাঁধিয়ে তুলত। কেমন যেন একটা জেদ ছিল তার, সবার কথা শুনেই চেপে ধরবে, ফাঁক বের করবে, খুঁত দেখাবে। তার সঙ্গে কিছু একটা বিষয় বলতে শুরু করেছেন হয়তো। ভারিয়া কিন্তু স্থির দৃষ্টিতে আপনার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ বলে বসবে, দাঁড়ান দাঁড়ান পেট্রোভ, দুদিন আগে আপনি একেবারেই উল্টো কথা বলেছিলেন। নয়তো উপহাসের হাসি হেসে জানাবে, তবে লক্ষ্য করেছি গোয়েন্দা পুলিশের নীতি প্রচার শুরু করেছেন আপনি, জয় হোক আপনার। আপনি যদি একটা কথার পেঁচ মারেন বা টিপ্পনি কাটেন, তাহলে সঙ্গে সঙ্গেই তার গলা শোনা যাবে, বড় পুরনো কিংবা বড় মামুলি। আর অফিসার কেউ রসিকতা করলে সে মুখে অবজ্ঞার ভাব ফুটিয়ে বলবে, উফ, ফৌজি রসিকতা। এবং তারই উফটা এমন জমকালো শোনাত যে টেবিলের তল থেকে মুস্কা নির্ঘাত জবাব দিত, গর্র গো। চায়ের সময় এখন তর্কটা শুরু হয়েছিল স্কুলের পরীক্ষা নিয়ে নিকিতিনের বক্তব্য উপলক্ষ করে। ভারিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, মাপ করবেন সের্গেই ভাচিলিস, আপনি বললেন ছাত্ররা পেরে ওঠে না, কিন্তু দোষ কার যদি জিজ্ঞেস করি? যেমন ধরুন, অষ্টম শ্রেণীর ছাত্রদের আপনি রচনা লিখতে দিলেন মনস্তাত্ত্বিক পুশকিন। প্রথমত এমন কঠিন বিষয় দেয়া উচিত নয়। দ্বিতীয়ত পুশকিনে আবার মনস্তত্ত্ব কিসের? যদি বলতেন স্টেদ্রিন কি দস্তয়েভস্কি, সেটা অন্য কথা, কিন্তু পুশকিন হলেন শুধু একজন বড় কবি, তার বেশি কিছু নয়। স্টেন্দ্রিন স্টেন্দ্রিন, পুশকিন পুশকিন, মুখ বেজার করে বলল নিকিতিন। আমি জানি আপনাদের স্কুলে আপনারা স্টেন্দ্রিনকে মানতে চান না, তবে সেটা অন্য কথা। কিন্তু বলুন না, পুশকিন আমার মনস্তাত্ত্বিক কোথায়? নয় বলছেন কি? বেশ, আপনাকে দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছি। অনেগিন এবং বরিস গোদুনভ থেকে কয়েকটা অংশ নিকিতিন আবৃত্তি করে শোনালো। এর মধ্যে মনস্তত্ত্ব তো কিছুই দেখলাম না, দীর্ঘশ্বাস ছাড়ল ভারিয়া। মনস্তাত্ত্বিক বলি তাকে যে মানুষের মনের ভেতরকার আঁকুপাকুটা এঁকে দেখায়, আর এ তো নেহাত কিছু সুন্দর কাব্য, তার বেশি কিছু নয়। নিকিতিন বলল, বুঝতে পারছি কী ধরনের মনস্তত্ত্ব আপনি চাইছেন। আপনি চান একটা ভোঁতা করাতে কেউ আমার আঙুল কাটতে থাকুক আর গলা ফাটিয়ে আমি চেঁচাই, সেই হবে আপনার মনস্তত্ত্ব। খুবই মামুলি খোঁচা। আপনি কিন্তু প্রমাণ করেননি কেন পুশকিন মনস্তাত্ত্বিক। নেহাত গতানুগতিক, সংকীর্ণ ও তদনুরূপ কোনো কিছুর প্রতিবাদ করতে হলে নিকিতিন সাধারণত চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে, দুই হাতে মাথা ধরে ঘরময় পায়চারি করতে থাকে। এবারেও সে তাই করল।
চেয়ার ছেড়ে উঠে মাথায় হাত দিয়ে টেবিলটার চারপাশ ঘুরে একটু গলা খেঁকারি দিয়ে দূরে গিয়ে বসল। তার সাহায্যে এগিয়ে এলো অফিসাররা। স্টাফ ক্যাপ্টেন পোলিয়ানস্কি ভারিয়াকে বোঝাতে লাগলো যে পুশকিন সত্যি মনস্তাত্ত্বিক এবং প্রমাণ হিসেবে যে দুটি কবিতা দাখিল করল তার লেখক লেরমন্তভ। লেফটেন্যান্ট গেরনেত বলল, পুশকিন যদি মনস্তাত্ত্বিক না হতেন তাহলে মস্কোয় কখনোই তার স্মৃতিমূর্তি স্থাপিত হতো না। এটা একেবারে পেজমি। টেবিলের অন্য প্রান্ত থেকে শোনা গেল, আমি লাট সাহেবকে ঠিক এই কথাই বলে দিয়েছি, এটা হুজুর পেজমি। তর্ক আমার থাক, যথেষ্ট হয়েছে, চেঁচিয়ে বলল নিকিতিন আর ধমকে উঠল সোমকে। হ্যাঁ, ভাগ বলছি হতভাগা কুকুর। সোম তার হাঁটুর উপর মাথা আর থাবা তুলে বসেছিল। গরর গো গো শোনা গেল টেবিলের তল থেকে। মানুন তাহলে আপনার ভুল, বলে উঠল ভারিয়া, কবুল করুন। কিন্তু মহিলা অতিথিরা এসে যাওয়ায় তর্কটা আপনা আপনিই থেমে গেল। সবাই গেল হলঘরের দিকে। ভারিয়া বসল রয়্যাল পিয়ানোর সামনে, নাচের বাজনা বাজাতে লাগলো। প্রথমে হলো ওয়ালচ নাচ, তারপর পোলকা, তারপর কোয়াড্রিলের সঙ্গে গ্র্যান্ড রাউন্ড। স্টাফ ক্যাপ্টেন পোলিয়ানস্কি এটি চালালো গোটা ঘর জুড়ে। তারপর ফের ওয়ালচ। নাচের সময় বুড়োরা হলঘরটায় গিয়ে বসে, ধূমপান করতে করতে চেয়ে দেখছিল জোয়ানদের দিকে। এদের মধ্যে ছিলেন নগর ক্রেডিট সোসাইটির ডিরেক্টর সেবালদিন। সাহিত্য ও নাট্যকলা প্রীতির জন্য তিনি খ্যাত। স্থানীয় সঙ্গীত নাট্যচক্রের সূত্রপাত করেছেন তিনি। নাট্যানুষ্ঠানে নিজেও অংশ নিয়ে থাকেন, কিন্তু কেন জানি অভিনয় করেন কেবল কোনো হাস্যকর চাপরাশির ভূমিকায়, নয়তো সুর করে আবৃত্তি করেন পাতকিনী। শহরের সবাই তাকে বলে মমি। কেননা লোকটি যেমন লম্বা তেমনি রোগা, দড়ি পাকানো চেহারা, মুখখানায় সর্বদাই একটা জমকালো ভাব, চোখ দুখানা নেভা নেভা আর নিশ্চল। মঞ্চানুষ্ঠান এতই অকপটে ভালোবাসতেন যে নিজের দাড়িগোঁফও তিনি কামিয়ে ফেলেছিলেন, এবং তাতে তাকে আরও বেশি করেই মমির মতো দেখাত। গ্র্যান্ড রাউন্ডের পর উনি খানিকটা যেন অনিশ্চিতভাবে সসংকোচে নিকিতিনের কাছে এসে একটু কেশে বললেন, চায়ের পর তর্কটায় হাজির থাকার সৌভাগ্য হয়েছিল আমার। আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত। একই মতের লোক আমরা। আপনার সঙ্গে আলাপ করে খুবই কৃতার্থ হব। নেসিংয়ের গাম্বুক নাট্যকলা পড়েছেন আপনি? আগে না, পড়িনি। শিবালদিন ভয়ানক অবাক হয়ে এমনভাবে হাত নাড়লেন যেন তার আঙুলে ছ্যাঁকা লেগেছে। তারপর কিছুই না বলে নিকিতিনকে ফেলে চলে গেলেন। সেবালদিনের মূর্তিটা, তার প্রশ্ন এবং বিস্ময় সবই নিকিতিনের কাছে ভারী হাস্যকর ঠেকেছিল বটে। তাহলেও মনে হলো সত্যিই সংকোচের কথা। আমি সাহিত্যের মাস্টার, অথচ এখনো পর্যন্ত লেসিং পড়িনি। পড়ে ফেলতে হবে। রাতের খাওয়ার আগে তরুণ বৃদ্ধ সবাই টেবিলে বসল ভাগ্যচক্র খেলতে। 2 প্যাকেট তাস নেওয়া হলো। 1 প্যাকেট সমান করে বেটে দেয়া হলো সবাইকে। দ্বিতীয় প্যাকেটটি উপুর করে রাখা হলো টেবিলে। এ তাস কার হাতে? বুড়ো সেলেস্তপ উপুর করা প্যাকেটের ওপর থেকে একটা তাস টেনে নিয়ে মহা সমারোহে ঘোষণা করলেন, তার ভাগ্য এক্ষুনি খোকা খুকুদের ঘরে গিয়ে আয়াকে চুমু খেতে হবে। আয়াকে চুমু খাওয়ার সৌভাগ্য লাভ করলেন সেবালদিন। সবাই তাকে ঘিরে ভিড় করে নিয়ে গেল খোকা খুকুদের ঘরে। সহস্যে করতালি দিয়ে তাকে চুমু খাওয়ানো হলো। লেগে গেল চেঁচামেচি। আরে অমন আবেগ ভরে নয় হে। হাসির চোটে চোখে জল এনে চেঁচালেন সেলেস্তফ, অত প্রেমাবেগে নয়। নিকিতিনের ভাগ্যে পড়ল সকলের স্বীকারোক্তি আদায় করা। ঘরের মাঝখানে চেয়ারে বসল সে। একটা শাল দিয়ে তার মাথা ঢাকা হলো। সর্বাগ্রে তার কাছে পাপ স্বীকার এলো ভারিয়া। অন্ধকারে তার কঠোর মুখভঙ্গিটা আঁচ করে নিকিতিন শুরু করল, জানি আপনার পাপ। বলুন তো দেবী, কোন অধিকারে আপনি রোজ ঘুরে বেড়ান পোলিয়ানস্কির সঙ্গে? ওহো, ঘোড়সওয়ারের সঙ্গে দেখি। খামোকা শিখি, খামোকা। বড্ড ভোঁতা রসিকতা, বলে চলে গেল ভারিয়া। তারপর শালের ঢাকনির নিচে জলজল করে উঠল বড় বড় স্থির 2টি চোখ। অন্ধকারে ফুটে উঠল একটা কোমল মুখরেখা। নাকে এসে লাগলো একটা ভারী প্রিয় বহু পরিচিত ঘ্রাণ, যাতে মানুষার ঘরখানির কথা মনে পড়ে গেল নিকিতিনের। মারিয়া গডফ্রে। নিজের কণ্ঠস্বরই তার কাছে অচেনা লাগলো। এত নরম নিচু সে গলা। কি আপনার পাপ?
মানুষটা চোখ মোটকে জিভ দেখালো, তারপর হো হো করে হেসে পালালো। আর মিনিটখানেক পরেই সে হলঘরের মাঝখানে দাঁড়িয়ে হাততালি দিয়ে হাঁকল, খেতে চলুন, খেতে চলুন, খেতে চলুন। সবাই ছুটল খাবার ঘরে। খাওয়ার পর ভারিয়া ফের তর্ক বাঁধালো, এবং এবার বাপের সঙ্গে। পলিয়ানস্কি খাচ্ছিল ভারিক্কি চালে। হালকা লাল মদে চুমুক দিতে দিতে নিকিতিনকে গল্প বলছিল কিভাবে একবার শীতে লড়াইয়ের সময় সারা রাত সে হাঁটু পর্যন্ত ডুবে দাঁড়িয়েছিল এক জলায়। শত্রুরা ছিল অদূরেই, তাই কথা বলা বন্ধ, ধূমপান নিষেধ। রাতটাও ঠান্ডা, অন্ধকার, হাড় কাঁপানো বাতাস বইছিল। গল্প শুনতে শুনতেই নিকেতিন আর চোখে তাকিয়ে দেখছিল মানুষটার দিকে। মানুষটা কিন্তু তার দিকে চেয়েছিল স্থির অপলক দৃষ্টিতে, যেন কি একটা ভাবছে, আচ্ছন্ন হয়ে আছে। নিকেতিনের এটা ভালোও লাগলো, কষ্টও হলো। ভাবল, আমার দিকে অমন করে চেয়ে আছো কেন? ঠিক শোভন নয়, লোকে চোখে পড়তে পারে। সত্যিই কি কচি মেয়েটা, কি সরল। রাত 12টায় অতিথিরা বিদায় নিতে লাগল। নিকিতিন যখন ফটক পেরিয়েছে, তখন দোতলায় সশব্দে জানালা খুলে গেল। দেখা গেল মানুষটার মুখ। সের্গেই ভাসিলিচ, ডাকল সে। কি হুকুম? বলছিলাম কি, মানুষটার বলার ধরন দেখে বোঝা গেল সে ভেবে নিচ্ছে কি বলবে। বলছিলাম কি, পলিয়ানস্কি কথা দিয়েছে দিন কয়েকের মধ্যেই সে তার ক্যামেরা নিয়ে এসে সকলের ছবি তুলবে। আসবেন কিন্তু। বেশ। মানুষটার মুখ সরে গেল, বন্ধ হয়ে গেল জানালা, এবং ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে কে যেন ঝংকার দিল পিয়ানোয়। ঘর। রাস্তা পার হতে হতে নিকিতিন ভাবল, হায় ঘর, যেখানে কূজন করে শুধু মিশরি পায়রা কূজন করে, কেননা অন্যভাবে আনন্দ প্রকাশ করার পথ নেই তাদের। কিন্তু আনন্দ কেবল সেলেস্তভদের ঘরেই নয়। সদুয়েক পা যেতে না যেতেই শোনা গেল আরেকটা বাড়ি থেকে পিয়ানোর আওয়াজ। আরও খানিকটা এগুতেই দেখা গেল ফটকের সামনে বালানাইকা বাজাচ্ছে একজন লোক। পার্কে রুশি গানের একটা ঝংকার উঠল অর্কেস্ট্রায়। নিকিতিন থাকত সেলেস্তভদের বাড়ি থেকে আধভার্স্ট দূরে, 8 কামরার এক ফ্ল্যাটে। বছরে 300 রুবলে এটি সে ভাড়া নিয়েছিল তার সহকর্মী, ভূগোল ও ইতিহাসের শিক্ষক ইপ্পোলিত ইপ্পোলিতিচের সঙ্গে একত্রে। ইপ্পোলিত ইপ্পোলিতিচ লোকটি এখনো বুড়ো হয়নি। মোর্চেরঙ্গা কোকড়ানো দাড়ি, একটু চোয়ারে ধরনের মুখ, মিস্ত্রিদের মতো। বুদ্ধিজীবী সুলভ নয়, কিন্তু ভালো মানুষ। নিকিতিন যখন ঘরে ফিরল, তখন তিনি নিজের চেয়ারে বসে ছাত্রদের মানচিত্র সংশোধন করছেন। তার ধারণায় ভূগোলের সবচেয়ে দরকারি ও গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাপ আঁকা, আর ইতিহাসের ক্ষেত্রে কালপঞ্জি। রাতের পর রাত বসে বসে তিনি ছাত্রছাত্রীদের ম্যাপ সংশোধন করতেন, নয়তো কালপঞ্জির তালিকা বানাতেন। কাছে এসে নিকিতিন বলল, কি অপূর্ব দিন আজ, আর আপনি কিনা ঘরে বসে পারেন কি করে, অবাক মানছি। ইপ্পোলিত ইপ্পোলিতিচ আলাপি লোক নন। হয় তিনি চুপ করে থাকেন, নয়তো এমন বিষয়ে কথা বলেন যেটা সকলের কাছেই বহুদিন থেকে জানা। এখন তার জবাবটা হলো এইরকম। তা বটে, চমৎকার আবহাওয়া, মে মাস, আর কিছুদিন বাদেই খাঁটি গ্রীষ্ম। গ্রীষ্ম সে তো আর শীতকালের মতো নয়। শীতকালে চুল্লি না জ্বালিয়ে উপায় নেই, আর গ্রীষ্মে বিনা চুল্লিতেই বেশ গরম। গ্রীষ্মকালে রাতে জানালা খুলে শোও না, দিব্যি গরম, আর শীতকালে 2 পাল্লা জানালা বন্ধ, তাও ঠান্ডা যায় না। টেবিলের কাছে 1 মিনিটের বেশি বসে থাকতে পারল না নিকিতিন, একঘেয়ে লাগল। উঠে দাঁড়িয়ে হাই তুলে বলল, শুভরাত্রি। ভেবেছিলাম রোমান্টিক কিছু একটা শোনাবো আপনাকে, নিজের ব্যাপার নিয়ে, কিন্তু আপনি যে আবার ভূগোলবিদ। প্রেমের কথা শুরু করলেই আপনি বলে বসবেন কালকার লড়াই হয়েছিল কোন সালে। থাকুন আপনি আপনার লড়াই আর চুকচি অন্তরীপ নিয়ে। সে কি, রাগ করলেন নাকি? হ্যাঁ, মন খারাপ। এবং মানুষটার কাছে নিজের মন মেলে ধরতে না পারায়, আর এখন প্রেমের কথাটা শোনাবার মতো কাছে কেউ না থাকায়, মন খারাপ করেই নিজের কাজের ঘরে গিয়ে সোফায় গা এলালো নিকিতিন। ঘরখানা অন্ধকার, চুপচাপ। শুয়ে শুয়ে অন্ধকারে চেয়ে থেকে নিকিতিন কেন জানি ভাবতে লাগল, বছর 2-3 বাদে যে কোনো কারণেই হোক সে পিটার্সবুর্গে যাবে। মানুষরা তাকে বিদায় দিতে আসবে স্টেশনে, কাঁদবে। পিটার্সবুর্গে লম্বা লম্বা চিঠি লিখবে সে, মিনতি করবে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আর নিকিতিন তাকে লিখবে। চিঠিটা সে শুরু করবে এইভাবে,
আদরের ইঁদুরটি আমার। একেবারে ঠিকই, আদরের ইঁদুরটি আমার। আপন মনে কথাটা বলে হেসে উঠল সে। শুয়ে থাকতে অসুবিধা হচ্ছিল। মাথার তলায় হাত গুজে সোফার পিঠের ওপর বাঁ পাটা তুলে দিল। তাতে খানিকটা আরাম বোধ হলো। ইতোমধ্যে বেশ ফর্সা হয়ে উঠতে লাগলো জানালাটা। আঙিনায় শোনা গেল নিদ্রাতুর মোরগের ডাক। নিকিতিন ভাবনাটা চালিয়ে গেল। কিভাবে সে পিটার্সবুর্গ থেকে ফিরবে, স্টেশনে মানুষরা আসবে দেখা করতে, আনন্দে চিৎকার করে তার বুকে ঝাঁপিয়ে পড়বে মানুষরা, কিংবা আরও ভালো হবে কিছু জানাবে না সে, চুপি চুপি হাজির হবে রাত্রে। রাঁধুনি দরজা খুলে দেবে, পা টিপে টিপে সে যাবে শোবার ঘরে, নিঃশব্দে পোশাক ছেড়ে একেবারে বিছানায়। ধক করে ঘুম ভেঙে যাবে মানুষার। আহ, কি আনন্দ! শূন্যটা সব স্বচ্ছ হয়ে উঠল। জানালা ঘর কিছুই আর নেই। যে বিয়ার কারখানাটার পাশ দিয়ে তারা আজ গিয়েছিল, তারই দাওয়ায় বসে আছে মানুষরা, কি যেন বলছে। তারপর নিকিতিনের বাহুলগ্না হয়ে সে গেল শহরতলির পার্কটায়। সেখানে ওক গাছগুলো চোখে পড়ল নিকিতিনের, আর টুপির মতো সব কাকের বাসা। একটা বাসা দুলে উঠল। সেখান থেকে সেবালদিন মুখ বাড়িয়ে চিৎকার করে বললেন, লেসিং পরেননি আপনি? সমস্ত শরীরটা শিউরে উঠল নিকিতিনের। চোখ মেলল সে। সোফার সামনে দাঁড়িয়ে আছেন ইপ্পিলি তিপ্পিলিতিজ, ঘাড় ফিরিয়ে টাই আঁটছেন। বললেন, উঠে পড়ুন, কাজে যাওয়ার সময় হয়ে গেছে। পোশাক আশাক পরেই ঘুমোনো, বুঝছেন ঠিক নয়। এতে পোশাক নষ্ট হয়ে যায়। ঘুমোনো উচিত বিছানা পেতে, পোশাক খুলে রেখে। এবং বরাবরের মতোই দীর্ঘ একটানা সুরে তিনি তাই বলে যেতে লাগলেন, যা সবাই চিরকালই জানে। নিকিতিনের প্রথম পাঠটা ছিল দ্বিতীয় শ্রেণীতে রুশ ভাষা নিয়ে। ঠিক 9টায় যখন সে ক্লাসে ঢুকল, তখন বোর্ডের ওপর খড়ি দিয়ে বড় বড় করে দুটি অক্ষর লেখা, ম স। সন্দেহ নেই অক্ষর দুটোর মানে মানুষটা সেলেস্তভা। এর মধ্যেই টের পেয়ে গেছে বখাটেগুলো, ভাবল নিকিতিন। কোত্থেকে যে সব জানতে পারে। সাহিত্য নিয়ে দ্বিতীয় পাঠটা ছিল 5ম শ্রেণীতে। এখানেও বোর্ডে লেখা ম স। এবং পড়া শেষ করে সে যখন ক্লাস থেকে ফিরছে, তখন পেছন থেকে নিখুঁত থিয়েটারি ঢঙ্গে চিৎকার উঠল, উর্রে রে রে সেলেস্তভা! পোশাক পরে ঘুমানোর ফলে মাথাটা কেমন ভার ভার, শরীরময় আলসেমি। পরীক্ষার আগে ক্লাস বন্ধ হয়ে যাবার আশায় কিছুই করে না ছাত্ররা। আড়িমুড়ি ভাঙে, একঘেয়েমি কাটাবার জন্য দুষ্টুমি করে। নিকিতিনও আড়িমুড়ি ভাঙে, দুষ্টুমির দিকে নজর দেয় না, কারণে অকারণে জানালার কাছে এসে দাঁড়ায়। সেখান থেকে দেখা যায় রোডঢালা ঝকঝকে রাস্তা, ঘরবাড়িগুলোর ওপর স্বচ্ছ নীলাকাশ, পাখি, আর দূরে বহু দূরে সবুজ বাগান আর ঘরবাড়ি ছাড়িয়ে অবাধ অসীম মাঠ, নীল হয়ে ওঠা তরুকুঞ্জ, ছুটন্ত ট্রেনের ধোঁয়া। সাদা উর্দি পরা দুটি অফিসার একেশিয়ার ছায়ায় হুইপ খেলতে খেলতে যাচ্ছে। গাড়ি চেপে সামনে দিয়ে গেল একদল ইহুদি, সাদা দাড়ি, মাথায় টুপি। আয়া বেড়াচ্ছে ডিরেক্টরের নাতির সঙ্গে। দুটো বেজাতে কুকুরের সঙ্গে কোথায় যেন ছুটে গেল সোম। একটা মামুলি ধূসর গাউন আর লাল মোজা পরে চলেছে ভারিয়া। হাতে তার ইউরোপ বার্তা। নিশ্চয়ই গিয়েছিল লাইব্রেরিতে। ওদিকে পড়ানোর কাজ শেষ হতে এখনও দেরি আছে, আরও 3 ঘন্টা। স্কুলের পরও ঘরে ফেরা নয়, সেলেস্তভদের বাড়িও নয়, যেতে হবে ভল্ফদের বাড়ি পড়াতে। ভল্ফ লোকটি ধনী ইহুদি, লুথারীয় খ্রিস্টধর্ম গ্রহণ করেছে। ছেলে মেয়েদের সে স্কুলে দেয়নি, স্কুলের মাস্টাররাই আসে তার কাছে। প্রতিটি পাঠের জন্য সে দেয় 5 রুবল করে। কি একঘেয়ে, কি একঘেয়ে! বেলা 3টেয় সে গেল ভল্ফদের বাড়ি। মনে হলো যেন সেখানে কাটল পুরো 1 যুগ। সেখান থেকে বেরোলো 5টায়। ওদিকে ঠিক 7টার সময়ই ফের স্কুলে যাবার কথা। 4র্থ ও 6ষ্ঠ শ্রেণীর মৌখিক পরীক্ষার নির্ঘণ্ট তৈরি করতে হবে। বেশ রাত করে যখন সে স্কুল থেকে বেরিয়ে যাত্রা করল সেলেস্তভদের বাড়ির দিকে, তখন বুক তার ঢিপ ঢিপ করছে। তপ্ত হয়ে উঠেছে মুখ চোখ। হপ্তাখি মাসখানেক ধরে যতবারই সে তার মনের কথাটা খুলে বলবে ভেবেছে, প্রত্যেকবারই সে মনে মনে ভূমিকা উপসংহার সমেত পুরো একটা ভাষণ তৈরি করে রেখেছে। এখন কিন্তু তার তৈরি কথা একটিও নেই। সবকিছু জট পাকিয়ে গেছে মাথায়। শুধু এইটুকু সে জানে, আজ নিশ্চয়ই কথাটা পারবে সে। আর অপেক্ষা করে থাকার উপায় নেই। ভাবল, বাগানে ডাকবো ওকে, কিছুটা বেড়াবো, তারপর বলবো।
সামনের ঘরে জনপ্রাণী কেউ নেই। হল ঘরে গেল সে, তারপর বৈঠকখানায়, সেখানেও কেউ নেই। কানে আসছিল ওপরে, দোতলায় কার সঙ্গে যেন তর্ক করছে ভারিয়া। আর শিশুদের ঘরে ফরমাস দিয়ে আনা দর্জিমের কাঁচির শব্দ উঠছে। বাড়িতে একটি ঘর ছিল যেটা 3টি বিভিন্ন নামে অভিহিত হতো: ছোট ঘর, বারান্দা ঘর এবং অন্ধকূপ। সাবেককালের এক মস্ত আলমারি ছিল সেখানে। তাতে থাকত ওষুধপত্তর, গুলিবারুদ এবং শিকারের সাজ সরঞ্জাম। এই ঘর থেকেই দোতলায় ওঠার কাঠের সিঁড়ি, তার উপর সর্বদাই ঘুমিয়ে থাকত অনেকগুলি বেড়াল। 2টো দরজা ছিল, একটা শিশু ঘরে আর একটা বৈঠকখানায়। উপরে যাবার জন্য নিকেতিন ঘরটায় ঢুকতেই শিশু ঘরের দরজা এমন দড়াম করে খুলে গেল যে সিঁড়িটা আলমারিটা পর্যন্ত কেঁপে উঠল। ছুটে ঢুকল মানুষা। গায়ে তার একটা কালো পোশাক, হাতে এক টুকরো নীল ছিট। নিকেতিনকে লক্ষ্য না করেই সে ছুটল সিঁড়ির দিকে। দাঁড়ান, দাঁড়ান! তাকে থামালো নিকেতিন। নমস্কার গডফ্রে, একটা কথা। হাঁপাতে লাগলো নিকেতিন, ভেবে পেল না কি বলবে। এক হাতে সে হাত ধরে রইল মানুষার, অন্য হাতে নীল ছিটটা। হয়তোবা ভয়ে, হয়তোবা বিস্ময়ে বড় বড় চোখ মেলে চেয়ে রইল মানুষা। পাছে মানুষা পালিয়ে যায় এই ভয়ে বলে গেল নিকেতিন, একটা কথা, আপনার সঙ্গে একটা কথা আছে, তবে এখানে ঠিক বলা যায় না। আমি আর পারছি না, ক্ষমতা নেই, বুঝতে পারছেন গডফ্রে, একেবারেই পারছি না। নীল ছিটটা মেঝে পড়ে গেল। মানুষার দ্বিতীয় হাতটাও ধরল নিকেতিন। ফ্যাকাশে হয়ে গেল মানুষা, ঠোঁট কেঁপে উঠল। তারপর নিকেতিনের কাছ থেকে পিছিয়ে গিয়ে দাঁড়ালো আলমারি আর দেয়ালের মাঝখানকার কোণটিতে। সত্যি বলছি, আস্তে করে বলল নিকেতিন। সত্যি বলছি মানুষা। মানুষা তার মুখ তুলে ধরল। নিকেতিন চুমু খেল তার ঠোঁটে। চুম্বনটা প্রলম্বিত করার জন্যে 2 হাতের মধ্যে টেনে নিল তার গাল দুখানি। তারপর কেমন করে জানি নিকেতিন নিজেও গিয়ে ঠেকল সেই দেয়াল আলমারির কোণটিতে, আর 2 হাতে তার গলা জড়িয়ে ধরল মানুষা। মাথা গুঁজল তার থুতনিতে। তারপর দুজনেই ছুটে গেল বাগানে। সেলেস্তফদের বাগানটা বড়সড়, 4 দেশিয়াতিন জমি, গোটাকুড়ি বুড়ো বুড়ো ম্যাপল আর লাইম গাছ, একটি ফার, বাকি সবই ফলের গাছ। চেরি, আপেল, নাশপাতি, বুনো কাঠবাদাম, একটা জলপাই গাছ, ফুল গাছও ছিল অনেক। তরুবিথি ধরে ছুটল ওরা, হাসল। মাঝে মাঝে আচমকা এমন এক একটা প্রশ্ন করল যার উত্তর দেবার দরকার ছিল না। আকাশে আধো চাঁদ, আর মাটিতে জ্যোৎস্নায় ম্লান আলোকিত অন্ধকার ঘাসপাতার মধ্য থেকে মাথা তুলেছে নিঝুম টিউলিপ আর আইরিস ফুল, যেন মিনতি করছে তাদের কাছেও প্রেম নিবেদন হোক। নিকেতিন আর মানুষা যখন ঘরে ফিরল, ততক্ষণে অফিসার আর তরুণী মহিলারা সবাই জুটেছে, মাজুরকা নাচছে। সারা ঘর জুড়ে পলিয়ানস্কি ফের গ্র্যান্ড রন্ড পার্ক দিল। নাচের পর ফের সেই ভাগ্যচক্র খেলা হলো। রাতের খাবার সময় অভ্যাগতরা যখন হলঘর ছেড়ে খাবার ঘরে গেল, তখন মানুষা নিকেতিনকে একা টেনে রেখে তার গায়ে গা ঘষে বলল, বাবাকে আর ভারিয়াকে তুমি নিজেই বলো, আমার লজ্জা করছে। রাতের খাবার পর নিকেতিন বৃদ্ধকে কথাটা বলল। শোনার পর সেলেস্তফ খানিকটা ভেবে নিয়ে জানালেন, আমাকে আর আমার কন্যাকে আপনি এই যে সম্মানিত করলেন তার জন্য ধন্যবাদ। তবে বন্ধুর মতো একটা কথা বলি, বাপ হিসেবে বলছি না, বলছি জেন্টলম্যানের কাছে জেন্টলম্যানের মতো। আচ্ছা বলুন তো, এত অল্প বয়সে বিয়ে করার এই শখটা আপনার কেন? অল্প বয়সে বিয়ে সে করে চাষা ঘুষোরা, কিন্তু সেটা একটা পেজমি, সবাই জানে। আর আপনি কেন বলুন তো? এত অল্প বয়সে বেড়ি পড়ে আপনার কোন রাজসুখ হবে? বয়স আমার মোটেই অল্প নয়, জবাব দিল নিকেতিন। 27 বছর। ঘোড়ার বদ্যি এসেছে বাবা, অন্য ঘর থেকে চেঁচালো ভারিয়া। তাই আলাপটা থেমে গেল। ভারিয়া, মানুষা আর পলিয়ানস্কি নিকেতিনকে এগিয়ে দিল বাড়ি পর্যন্ত। গেটের কাছে ভারিয়া বলল, আপনার এই রহস্যময় মেট্রোপলিটিস ব্যক্তিটি কোথাও দেখা দেন না কেন বলুন তো? আমাদের বাড়িতে আসলেও তো পারেন।
নিকিতিন যখন পৌঁছল তখন রহস্যজনক ইপ্পিলিত বিছানায় বসে পান্তালুন ছাড়ছেন। দম নিয়ে নিকিতিন বলল, শোবেন না ভায়া, শোবেন না, একটু দাঁড়ান। ইপ্পিলিত চটপট প্যান্তুলুন পরে শঙ্কিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হলো? বিয়ে করছি। পাশে বসে ইপ্পিলিতের দিকে অবাক হয়ে তাকিয়ে নিকিতিন একেবারে নিজের কাছেই নিজে অবাক হয়ে বলল, কল্পনা করুন, বিয়ে করছি মারিয়া সেলেস্তাভাকে। আজ প্রস্তাব দিয়েছি। তা মন্দ কি? মেয়েটি তো মনে হয় ভালোই, তবে ভারী কচি। তা বটে, কচি। নিঃশ্বাস ফেলল নিকিতিন, উদ্বিগ্ন ভঙ্গিতে কাঁধ নাড়াল। ভারী ভারী কচি। স্কুলে আমার কাছে মেয়েটি পড়েছিল, আমি চিনি। ভূগোলটা মন্দ শেখেনি, কিন্তু ইতিহাসে কাঁচা। মন দিয়ে পড়া শুনত না। কেন জানি ভদ্রলোকের জন্যে হঠাৎ কেমন কষ্ট হলো নিকিতিনের। ইচ্ছে হলো ভালো কিছু দরদি কথা বলে। জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন ভায়া? যেমন ধরুন ভারিয়ার সঙ্গে বিয়ে না হবার কি আছে ইপ্পিলিতিজ? চমৎকার অপরূপ মেয়ে, অবশ্য খুব তর্ক করতে ভালোবাসে সত্যি, তবে মনটা ভালো। কি অন্তঃকরণ! কিছু আগেই আপনার কথা জিজ্ঞেস করছিল। বিয়ে করে ফেলুন ওকে, কি বলেন? নিকিতিন ভালোই জানত এই একঘেয়ে বোটা নাক লোকটিকে ভারিয়া কখনো বিয়ে করবে না। তা হলেও তাকেই বিয়ে করার জন্যে সে ইপ্পিলিতিজকে ভজাতে লাগল। কিন্তু কেন? ইপ্পিলিতিজ একটু ভেবে বললেন, বিয়ে এটা গুরুতর ব্যাপার। সব ভেবে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। করে বসলেই হয় না। বিচার বিবেচনায় ক্ষতি তো নেই, বিশেষ করে বিয়ের ব্যাপারে। লোকে যখন আর একলা থাকছে না, নতুন জীবন শুরু হচ্ছে। এবং ইপ্পিলিতিজ সেই সব কথাই বলে চললেন যা সকলেই বহুদিন থেকেই জানে। নিকিতিন শুনল না, বিদায় নিয়ে নিজের ঘরে চলে গেল। চটপট পোশাক ছেড়ে শুয়ে পড়ল তাড়াতাড়ি করে। তার সুখের কথা, মানুষরা আর ভবিষ্যতের কথা ভাববে বলে হাসল। তারপর হঠাৎ মনে পড়ল লেসিং সে এখনো পড়েনি। ভাবল, পড়া দরকার। কিন্তু কি দরকার পড়ে? ধুত্তরি যত সব। সুখের পরিতৃপ্তিতে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল সে। মুখের হাসিটি লেগে রইল সকাল পর্যন্ত। স্বপ্ন দেখল কাঠের মেঝের ওপর ঘোড়ার খুঁড়ে শব্দ হচ্ছে। স্বপ্ন দেখল প্রথমে আস্তাবল থেকে বার করে আনা হলো কালো কুচকুচে কাউন্ট নুলিন, তারপর সাদা ভেলিকন, তারপর তার বোন মাইকাকে। গির্জার ভয়ানক ঠেসাঠেসি গোলমাল। কে যেন একবার চেঁচিয়ে উঠল। আমার সঙ্গে মানুষটার বিয়ে দিচ্ছিল যে পাদ্রি, সে চশমার ভেতর দিয়ে ভিড়ের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, অমন ঘোরাঘুরি করে বেড়াবেন না গির্জায়, গোলমাল করবেন না। চুপচাপ দাঁড়িয়ে প্রার্থনা করুন। ঈশ্বর ভয় থাকা দরকার। বিয়ের মালা টোপর ধরে রাখার জন্য আমার দিক থেকে ছিল আমার দুজন বন্ধু, আর মানুষটার দিক থেকে স্টাফ ক্যাপ্টেন পোলিয়ানস্কি আর লেফটেন্যান্ট গেরনেত। ঐক্যসঙ্গীত দলের গানটা হলো চমৎকার। মোমবাতির দপদপানি, ঝলক, সাজসজ্জা, অফিসাররা হাসি খুশি, অসংখ্য মুখ, আর মানুষটার মুখের ভাবে অদ্ভুত কি একটা স্বচ্ছ আভা। গোটা পরিস্থিতিটা, মন্ত্রের শব্দগুলো, সবকিছুই আমাকে অভিভূত করে তুলল। চোখে জল এসে গেল, মন ভরে উঠল একটা বিজয়ানন্দে। ভাবলাম, ইদানিং কিভাবেই না কুসুমিত হয়ে উঠল, কি কাব্য সুষমায় রঙিন হয়ে উঠল আমার জীবন। 2 বছর আগেও ছিলাম ছাত্র, থাকতাম নিগলিন্নির এক সস্তা মেসে। টাকা নেই, আত্মীয় স্বজন নেই, মনে হতো ভবিষ্যৎও নেই। এখন আমি গুবের্নিয়ার অন্যতম সেরা এক শহরের স্কুল মাস্টার। পয়সা আছে, ভালোবাসা পেয়েছি, লোকের প্রশ্রয়ে ধন্য। ভাবলাম, এই তো আমার জন্যেই এখন এই ভিড় জমেছে, আমার জন্যেই জ্বলে উঠছে এই ঝাড়লণ্ঠন, আমার জন্যে আর্কডিকনের মুখে মন্ত্রধ্বনি, সঙ্গীত দলের আয়োজন, আর আমার জন্যেই এই কচি, এই তন্নি, এই পুলকিত তরুণ প্রাণীটি, কিছুক্ষণ পরে যাকে লোকে বলবে আমার বউ। মনে পড়ল আমাদের প্রথম দেখা, শহরের বাইরে বেড়াতে যাওয়া, প্রেম নিবেদন আর দিনগুলো। ইচ্ছে করেই যেন সারা গ্রীষ্মের দিনগুলো হয়ে উঠেছিল অপরূপ। আর নিগলিন্নির মেসে আমার কাছে যা সম্ভব মনে হয়েছিল কেবল গল্প উপন্যাসে, সেই সুখ যে আমি আজ সত্যিই পেলাম, যেন হাত ধারাধারি করে চলেছি সেই সুখের সঙ্গে।
বিয়ের পরেই সকলে হুড়মুড় করে ঘিরে ধরলো আমাদের দুজনকে। অকপটে আনন্দ করলো, অভিনন্দন জানালো, সুখ কামনা করলো। ব্রিগেডিয়ার জেনারেল ৭০-এর কাছাকাছি এক বৃদ্ধ অভিনন্দন জানালো কেবল মানুষটাকে। স্খলিত কাঁপা কাঁপা গলায় তাকে যে কথাগুলো সে বলল, সেটা সমস্ত গির্জায় শোনা গেল। আশা করি মা, বিয়ের পরেও তুমি এমনি রাঙা টুকটুকে হয়েই থাকবে। অফিসার, ডিরেক্টর এবং সমস্ত মাস্টাররা ভদ্রতা করে হাসলেন। আমিও টের পেলাম আমার মুখেও একটা কৃত্রিম অমায়িক হাসি ফুটে উঠেছে। আর অতি ভালো মানুষ, ইতিহাস ভূগোলের শিক্ষক, সর্বদাই সবার জানা কথার পুনরুক্তিকারী ইপ্পিলিতিজ সজোরে আমার করমর্দন করে আবেগ ভরে বললেন, এতদিন আপনি ছিলেন অবিবাহিত, একা একা থেকেছেন, এবার আপনি হলেন বিবাহিত, দুজনে মিলে থাকবেন। গির্জা থেকে সবাই আমরা গেলাম দোতলা বাড়িটিতে। এখনো এতে পলেস্তারা পড়েনি। বাড়িটি আমি পাবো যৌতুক হিসেবে। বাড়ি ছাড়াও মারিয়া পাবে ১০২০ রুবল। আর কোনো এক মেলিতনোভস্কির না কোথাকার পুরো জমি, কুড়েঘরও আছে একটা, অনেক হাঁস মুরগি নাকি রয়েছে সেখানে। দেখাশোনার কেউ না থাকায় সব বুনো হয়ে উঠছে। গির্জা থেকে ফিরে আমি আমার নতুন খাস কামরার তুর্কি সোফায় ধপ করে বসে পড়ে আড়িমুখী ভেঙে হাত পা ছাড়ালাম। ধূমপান করতে লাগলাম। ভারী নরম গুটিসুটি আর স্বচ্ছন্দ বোধ হলো নিজেকে। জীবনে কখনো এত আরাম বোধ করিনি। এই সময় নিমন্ত্রিতরা হুররে বলে চেঁচিয়ে উঠল। সামনের ঘরে বাজে একটা যন্ত্রসঙ্গীতে খুব ফলাও করে ঝংকার দেয়া হলো। মারিয়ার দিদি ভারিয়া হাতে সুরাপাত্র নিয়ে ছুটে এলো ঘরে। কেমন একটা অদ্ভুত উত্তেজিত চেহারা, মনে হয় যেন মুখ ভরা জল। মনে হয় আরো দূরে কোথাও ছুটে যেতে চেয়েছিল সে, কিন্তু হঠাৎ হো হো করে হেসে উঠে ডুকরে কেঁদে উঠল। মেঝের ওপর ঝনঝন করে আছড়ে পড়ল সুরাপাত্রটা। সবাই আমরা ওর হাত ধরে সরিয়ে নিয়ে গেলাম। কেউ বুঝতে পারবে না। সবচেয়ে দূরের ঘরখানায় থাইমার বিছানায় শুয়ে শুয়ে সে বিড়বিড় করছিল, কেউ না, কেউ না, মাগো, কেউ বোঝে না। সবাই অবশ্য পরিষ্কারই বুঝেছিল যে মানুষের চেয়ে ৪ বছরের বড় দিদি সে। এখনো বিয়ে হয়নি। কাছে সে ঈর্ষায় নয়, এই দুঃখে যে তার সময় বয়ে যাচ্ছে, হয়তো বা গেছে। যখন সবাই কোয়াড্রিল নাচছে, তখন সে ফের এলো হল ঘরে। মুখখানা কান্না ভরা, খুব করে পাউডার লাগিয়েছে। দেখলাম স্টাফ ক্যাপ্টেন পলিয়ানস্কি তার সামনে আইসক্রিমের পাত্র ধরেছে, চামচ দিয়ে খাচ্ছে ভারিয়া। ইতিমধ্যেই ভোর ৬টা। নিজের পরিপূর্ণ বহুবিচিত্র সুখের কথাটা লিখব বলে ডায়েরি টেনে নিলাম। ভাবলাম পাতা কয়েক লিখে কাল মানুষটাকে পড়ে শোনাব। কিন্তু আশ্চর্য, মাথার ভেতর সবকিছু যেন গুলিয়ে গেছে, আবছা হয়ে আছে স্বপ্নের মতো। তীব্রভাবে মনে পড়তে লাগলো শুধু ভারিয়ার এই ঘটনাটা। ইচ্ছে হলো লিখি, বেচারি ভারিয়া। বসে বসে শুধুই কেবল লিখি, বেচারি ভারিয়া। ইতোমধ্যে শনশন করতে লেগেছে গাছপালা, বৃষ্টি হবে, কাক ডাকছে, আর আমার মানুষটার মুখে এইমাত্র ঘুমিয়েছে সে, কেন জানি একটা বিষাদের ছাপ। এরপর নিকিতিন অনেকদিন তার ডায়েরি ছোঁয়নি। অগাস্টের প্রথম দিকটায় পরীক্ষার খাতাপত্র দেখা, নতুন ভর্তির কার্যক্রম ছিল। তারপর অ্যাজাম্পশন পরবের পর শুরু হলো ক্লাসের পড়া। বরাবরের মতোই সে সকাল ৮টার পরে যেত কাজে, আর ৯টার পর থেকেই তার মন কেমন করত মারিয়ার জন্য, নিজের নতুন ঘরখানার জন্য। ঘন ঘন ঘড়ি দেখত সে। নিজের ক্লাসগুলোতে সে ছেলেদের কাউকে শ্রুতিলিখনের ভার দিত। ছাত্ররা লিখে যেত আর সে জানালার বাজুতে বসে চোখ বুজে ভাবত। ভাবনাটা ভবিষ্যৎ নিয়েই হোক কি অতীত স্মৃতি নিয়েই হোক, সবই ছিল তার কাছে সমান মধুর, ঠিক রূপকথার মতো। উঁচু ক্লাসে সে পড়ে শোনাত গোগলের লেখা বা পুশকিনের গদ্য রচনা। তাতে ঘুম এসে যেত তার। কল্পনায় বড় হয়ে উঠত মানুষজন, গাছপালা, মাঠ সওয়ারি ঘোড়া, আর মনে হতো যেন বা রচনাতেই মুক্ত হয়ে নিঃশ্বাস ফেলছে সে। কি চমৎকার! দুপুরের টিফিনের সময় তুষারের মতো ধবধবে সাদা তোয়ালে করে খাবার পাঠাতো মানুষরা, আর সে খেত ধীরে ধীরে, থেমে থেমে। পরিতৃপ্তিটাকে প্রলম্বিত করে তুলত। আর ইপ্পিলিতিজ বরাবরের মতো কেবল একটা বনরুটি দিয়েই লাঞ্চ সারতে সারতে তার দিকে তাকাতো সসম্ভ্রমে, ঈর্ষায়, এবং কোনো একটা জানা কথাই মন্তব্য করে জানাতো, যেমন খাদ্য ছাড়া মশাই মানুষ বাঁচে না। স্কুলের পর
নিকিতিন যেত টিউশনিতে, তারপর শেষ পর্যন্ত 5টার পর যখন ঘরে ফিরত তখন যেমন আনন্দ হতো তেমনি উদ্বেগ, যেন পুরো 1 বছর সে বাড়ি আসেনি। ছুটে উঠত সে সিঁড়ি বেয়ে, হাঁপাতে হাঁপাতে সে হাজির হতো মানুষার কাছে, জড়িয়ে ধরত, চুমু খেত আর শপথ করত তাকে সে ভালোবাসে, তাকে ছাড়া সে থাকতে পারবে না। বলতো সাংঘাতিক মন কেমন করেছে তার। সবাই জিজ্ঞেস করত শরীর ভালো আছে তো, মুখটা তার বিষণ্ণ কেন। তারপর খেতে বসত দুজনে মিলে। খাওয়ার পর সে তার কাজের ঘরে সোফায় গা এলিয়ে ধূমপান করত, আর মানুষরা তার কাজটিতে বসে মৃদুস্বরে কুজন করে যেত। আজকাল তার সবচেয়ে সুখের দিন হলো রবিবার আর ছুটির দিন। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে তখন ঘরেই থাকে। একটা সরল বাতুল কিন্তু অসাধারণ মধুর একটা জীবনে সে তখন ভূমিকা নিত। মনে হতো সবই যেন কোনো এক রাখালিয়া কাব্য। তার বুদ্ধিমতী করিতকর্মা মারিয়া কিভাবে তাদের বাসাটি গড়ে তুলছে এটা সে লক্ষ্য করে যেত ক্রমাগত। আর বাড়িতে সেও নেহাত ফালতু কিছু নয়, এইটি দেখাবার জন্য মাঝে মাঝে সে নিষ্প্রয়োজন কিছু একটা করে বসত। যেমন হয়তো চালা থেকে গাড়িটা ঠেলে বার করে খুঁটিয়ে দেখত তার চারিদিকটা। 3টে গরু পুষত মানুষরা, তা থেকে রীতিমতো এক ডেয়ারি ফার্ম চালাত সে। তার ভাড়ারের তলকুঠুরিতে থাকত দুধ ভরা নানা কলসি আর ভাঁড় ভর্তি টক ক্রিম। সবই সে জমিয়ে রাখত মাখন তোলার জন্যে। মাঝে মাঝে রগড় করে নিকিতিন তার কাছে 1 গ্লাস দুধ চাইত। এতে তার নিয়মের গোলমাল হয়ে যাবার কথা, মানুষরা তাই ভয় পেয়ে যেত। নিকিতিন কিন্তু হেসে উঠে তাকে জড়িয়ে ধরে বলতো, হয়েছে সোনা আমার, হয়েছে, এ তো ঠাট্টা করছিলাম। মাঝে মাঝে তার খুঁতখুঁতানিকে উপহাসও করত নিকিতিন। যেমন একদিন আলমারিতে পাথরের মতো শক্ত এক টুকরো সসেজ না পনির পড়ে থাকতে দেখে সে ভারী কিশোরে বলল, এটা চাকর বাকরের খাবার জিনিস। নিকিতিন বলে যে ওরকম একটা টুকরোর একমাত্র জায়গা ইঁদুর ধরা কলে। কিন্তু মানুষরা ভারী উত্তেজিত হয়ে প্রমাণ করে দেয় যে পুরুষেরা সংসারের কিছুই বোঝে না। চাকর বাকরদের জন্যে 3 মণ খাবার পাঠালেও তাদের মন পাওয়া ভার। আর নিকিতিন কথাটা মেনে নিয়ে পুলকিত হয়ে তাকে আলিঙ্গন করে। তার কথায় যৌক্তিকতা যদি কিছু থাকতো তো সেটা নিকিতিনের কাছে মনে হতো অসাধারণ, অত্যাশ্চর্য। আর যেটা তার দৃঢ় বিশ্বাসের বিরুদ্ধে যেত সেটা নিকিতিনের কাছে লাগত ছেলে মানুষই, কেমন যেন মর্মস্পর্শী। মাঝে মাঝে দার্শনিক মেজাজে পেয়ে বসত তাকে। বিমূর্ত কোনো প্রসঙ্গ নিয়ে সে আলোচনা করে যেত, আর কৌতূহলের চোখে মানুষরা চেয়ে থাকত তার মুখের দিকে। মারিয়ার আঙুলগুলো নাড়াচাড়া করত সে, নয়তো তার বেনি খুলত আর বাঁধত, আর বলে যে, জানো, তোমায় পেয়ে আমার সুখের আর সীমা নেই। কিন্তু আমি মনে করি না এ সুখটা আমার এমন কিছু নয় যা হঠাৎ মিলে গেছে, আকাশ থেকে পড়েছে। এই সুখ খুবই স্বাভাবিক, সঙ্গত, যুক্তিসিদ্ধ একটা ব্যাপার। আমার বিশ্বাস মানুষ নিজে তার নিজ সুখের স্রষ্টা। আর আমি এই যা পেয়েছি এটা আমারই সৃষ্টি। হ্যাঁ, কোনোরকম ভনিতা না করেই বলবো, এই সুখ গড়েছি আমি নিজে, স্বাধিকারে সেটা আমার। আমার অতীত তো তুমি জানো, অনাথ ছেলে, দারিদ্র দুঃখের শৈশব, বিরস তারুণ্য, এ সবই হলো সংগ্রাম, এ সবই হলো আমার সুখে পৌঁছবার পথ। অক্টোবরে স্কুলের একটা গুরুতর ক্ষতি হলো। ইপ্পিলিতিজ মাথায় ইরিসিপ্লাস হয়ে মারা যান। মৃত্যুর 2 দিন আগে তিনি চৈতন্য হারান ও ভুল বকতে থাকেন। কিন্তু ভুল বকার মধ্যেও শুধু তাই বলেন যা সকলেরই জানা। ভলগা নদী ক্যাসপিয়ান সাগরে পতিত হয়, ঘোড়ায় খায় দানা আর পানি। যেদিন তাকে কবর দেয়া হয় সেদিন স্কুলে পড়া বন্ধ ছিল। কফিন বয়ে নিয়ে যায় বন্ধুবান্ধব ও ছাত্রেরা, এবং স্কুলের ঐকতান গায়কেরা কবরখানা পর্যন্ত সমস্ত রাস্তাটা গান করে যায়, হে স্বর্গীয় প্রভু। মিছিলে যোগ দেয় 3 জন পাদ্রী, 2 জন ডিকন, ছেলেদের স্কুলের সমস্ত লোকেরা এবং সাজ পোশাক পরা গির্জার গায়ক দল। এমন ঘটা করে সৎকারের আয়োজন দেখে পথচারীরা ক্রুশ করে বলেছিল, ভগবান করুন সবাই যেন অমন করে মরতে পায়। কবরখানা থেকে ফিরে বিচলিত হৃদয়ে নিকিতিন ডায়েরিটা বার করে লেখে, ইপ্পিলিতিজ রিচিৎস্কিকে সমাধি দেয়া হলো,
সাদাসিধে মানুষটি, শান্তি হোক তোমার। মারিয়া, ভারিয়া এবং যারা ছিল সমস্ত মেয়েই অকপটে কেঁদে ফেলে, হয়তো এই কারণে যে কোনো একজন নারীও যে কখনো এই আকর্ষণীয় হতভাগ্য মানুষটিকে ভালোবাসেনি সেটা তারা জানত। সমাধিস্থলে বন্ধুর উদ্দেশ্যে কয়েকটা দরদের কথা বলার ইচ্ছে হয়েছিল, কিন্তু সবাই হুঁশিয়ার করে দিল ডিরেক্টরের সেটা হয়তো ভালো লাগবে না। মৃত ব্যক্তিটিকে তিনি পছন্দ করতেন না। বিয়ের পর মনে হয় আজ এই প্রথম দিন বুকটা আমার ভারাক্রান্ত লাগছে। এরপর গোটা পাঠ্য বৎসরে বিশেষ ঘটনা আর কিছু ঘটেনি। সেবার শীতকালটা হলো কেমন ম্যারমেরে, কড়া ঠান্ডা পড়ল না, ভেজা ভেজা বরফ। যেমন বড়দিনের সময় সারা রাত বাতাস গঙ্গালো, ঠিক হেমন্তের মতো ছাদ থেকে জল গড়িয়ে পড়ল। আর সকালে জল উৎসবের সময় পুলিশ কাউকে নদীতে নামতে দিল না। লোকে বলল বরফ নাকি ফেপে উঠে কালো হয়ে উঠেছে। কিন্তু বিচ্ছিরি আবহাওয়া সত্ত্বেও নিকিতিনের দিন কাটল ঠিক গ্রীষ্মকালের মতোই আনন্দে। বরং চিত্ত বিনোদনের অতিরিক্ত একটা উপলক্ষও জুটল। ভিন্তো খেলা শিখল সে। শুধু একটা জিনিস তাকে মাঝে মাঝে অস্থির ও ক্ষুব্ধ করে তুলত, এবং মনে হতো যেন পরিপূর্ণ সুখের পথে ওই একটি বাধা। এটা হলো ওই কুকুর আর বেড়ালগুলো যা সে যৌতুক হিসেবে পেয়েছিল। ঘরগুলোতে সর্বদাই, বিশেষ করে সকালবেলাটায় গন্ধ চড়াতো ঠিক চিড়িয়াখানার মতো, এবং কিছুতেই সে গন্ধ দূর করা যেত না। বেড়ালগুলো প্রায়ই লড়াই লাগাতো কুকুরের সঙ্গে। বজ্রাগী মুস্কাকে খাওয়ানো হতো দিনে 10 বার করে। ঠিক আগের মতোই সে এখনও নিকিতিনকে সইতে পারত না। গড়গড়িয়ে উঠত, গর্রঙ্গো। তাস খেলত সে ক্লাবে। একদিন সেখান থেকে মাঝরাতে সে ফিরল কেমন যেন লেন্ট পরবের উপবাসী চেহারায়। বৃষ্টি হচ্ছিল, চারিদিক অন্ধকার, কাদা কাদা। কেমন একটা অপ্রীতিকর অনুভূতি হচ্ছিল মনের মধ্যে, কিন্তু কিছুতেই বুঝতে পারছিল না সেটা কিসের জন্য। ক্লাবে তাসের বাজিতে 12 রুবল হেরেছে সেই জন্য, নাকি হিসাব মেটাবার সময় একজন খেলুড়ে স্পষ্টতই তার যৌতুক নিয়ে খোঁটা দিয়ে যে মন্তব্যটা করেছিল নিকিতিনের টাকায় ছাতা পড়ছে সেই জন্যে। 12 রুবেলের জন্য তেমন মায় নেই তার, আর খেলুড়ের কথাটার মধ্যেও অপমানকর কিছু ছিল না। তাহলেও খারাপ লাগছিল কেমন। ঘরে ফিরতেও ইচ্ছে হচ্ছিল না আর। ইস, কি বিচ্ছিরি লাগছে। লাইট পোস্টের কাছে দাঁড়িয়ে অস্ফুট উক্তি করল সে। মনে হলো 12 রুবেলের জন্য তার যে মায়া নেই সেটা এই জন্য যে টাকাটা সে পেয়েছে দান হিসেবে। খেটে রোজগার করতে হলে সে প্রতিটি কোপেকের দাম বুঝত। হারজিতের প্রশ্নে অমন নির্বিকার বোধ করত না। বলতে কি তার সমস্ত সুখটাই, ভাবল সে, পাওয়া গেছে দান হিসেবে, অকারণে, এবং সুস্থের পক্ষে ওষুধের মতোই এটা তার কাছে বাহুল্য মাত্র। অধিকাংশ লোকের মতো সে যদি তার এক টুকরো রুটির ধান্দায় হন্যে হতো, বেঁচে থাকার জন্য লড়ত, কাজের ভারে যদি বুকে পিঠে টন টন করত, তাহলে রাতের অন্নটা, উষ্ণ আয়েসি ঘরখানা, পারিবারিক সুখ, এটা হতো তার প্রয়োজন, তার পুরস্কার, তার জীবনের শোভা। এখন এসবের সমস্ত অর্থটাই যেন কেমন বিদঘুটে অনিশ্চিত। কি বিচ্ছিরি, পুনরাবৃত্তি করল সে। মনে মনে বেশ বুঝল যে এই ধরনের ভাবনাটাই হলো অশুভ লক্ষণ। যখন ঘরে ফিরল ততক্ষণে মারিয়া শুয়ে পড়েছে। সমান তালে নিঃশ্বাস পড়ছে তার, মুখে হাসি, বোঝা যায় খুব তৃপ্তি করে ঘুমাচ্ছে। তার কাছেই গুটিসুটি হয়ে শুয়ে আছে সাদা বেড়ালটা, ঘর ঘর করছে। নিকিতিন আলো জেলে ধূমপান করতেই মারিয়া জেগে উঠল। তেষ্টা মিটিয়ে এক গ্লাস জল খেল। মার্মালেড খেয়েছে কি না বলে হাসল সে। তারপর একটু চুপ করে থেকে জিজ্ঞেস করল, তুমি বুঝি আমাদের ওখানে গিয়েছিলে? না, যাইনি। নিকিতিন জানত ভারিয়া ইদানিং যার উপর খুবই ভরসা করেছিল সেই স্টাফ ক্যাপ্টেন পলিয়ানুস্কি পশ্চিমের একটি গুবেরনিয়ার পদ বদলি হয়েছে, এবং ইতোমধ্যেই পরিচিতদের কাছে তার বিদায় জানাতে শুরু করেছে। সুতরাং তার শ্বশুরবাড়িটি এখন একটু নিরানন্দ। মারিয়া বসল, বলল, সন্ধ্যায় ভারিয়া এসেছিল। কিছুই বলল না বটে, কিন্তু মুখ দেখেই বোঝা যায় কি কষ্ট বেচারি। পলিয়ানুস্কিকে এখন আর সইতে পারি না। থুমসো থলথলে, এখন হাঁটে কি নাচে, গালের মাংস দুলে দুলে ওঠে। আমার স্বপ্নের সঙ্গে মেলে না। তাহলেও ভেবেছিলাম ভদ্রলোক। আমি এখনো তাকে ভদ্রই ভাবি। কিন্তু ভারিয়ার সঙ্গে অমন খারাপ ব্যবহার করলো কেন? খারাপ কিসের?
জিজ্ঞেস করল নিকিতিন। পিঠ বেঁকিয়ে আড়মুড়ি ভাঙছিল সাদা বেড়ালটা। তার বিরুদ্ধে বিরক্তি বোধ করতে শুরু করল সে। আমি যতদূর জানি সে প্রস্তাব উত্থাপন করেনি, কোনো রকম কথাও দেয়নি। তবে আমাদের বাড়িতে এমন ঘন ঘন আসতো কেন? বিয়ে করবে না বলে যদি ঠিকই করে থাকে তবে এসো না। নিকিতিন বাতি নিভিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুমানো বা শুয়ে থাকা কোনোটাই তার পছন্দ হচ্ছিল না। মনে হলো মাথাটা যেন তার প্রকাণ্ড হয়ে উঠেছে একটা ফাঁপা গোলাঘরের মতো, আর দীর্ঘ ছায়ার মতো নতুন জরুরি কি একটা ভাবনা যেন সেখানে সঞ্চরণ করে ফিরছে। ভাবল, শান্ত সাংসারিক মাধুর্য উদ্ভাসিত করে তোলা প্রদীপের আলোটা ছাড়া নিশ্চিন্তে নির্ভাবনায় যে জগৎটায় দিন কাটাচ্ছে সে আর এই বেড়ালটা, এই জগৎটা ছাড়াও আরও একটা জগৎ আছে। সহসা এই অপর জগৎটার জন্যে উদগ্র বিরহার্ত একটা কামনা বোধ করল সে। কোথাও একটা কলে কি কারখানায় নিজেই কাজ করতে চায় সে, বক্তৃতা দিতে চায় মন্ত্র থেকে, লিখতে চায়, ছাপাতে চায়, চিৎকার করতে চায়, চায় ক্লান্ত হতে, যন্ত্রণা পেতে। এমন একটা কিছু চাইল সে, যাতে সে তন্ময় হয়ে ভুলে যাবে নিজেকে, উদাসীন হতে পারবে তার ব্যক্তিগত সুখের প্রশ্নে, যে সুখের স্বাদটা এত একঘেয়ে। কল্পনার মধ্যে হঠাৎ যেন জীবন্ত হয়ে দেখা দিল সেবাল দিন। দাড়িগোঁফ কামানো মুখে আটকে উঠে তিনি বললেন, লেসিংও পড়েননি দেখছি। কিরকম পিছিয়ে পড়া লোক আপনি! ঈশ্বর, কিরকম অধপতন হয়েছে আপনার! মারিয়া ফের জল খেতে লাগল। নিকিতিন তাকালো তার গ্রীবার দিকে, তার নিটল ঘাড় আর বুকের দিকে। মনে পড়ল ব্রিগেডিয়ার জেনারেল গির্জায় একদিন যে কথাটা বলেছিল, টুকটুকে টুকটুকে। অস্ফুট স্বরে হেসে উঠল সে। জবাবে খাটের তল থেকে গড়গড় করে উঠল নির্যাতুর মুস্কা, গরঙ্গ। ঠান্ডা একটা হাতুড়ির মতো বুকের মধ্যে তার ঘা মারতে লাগলো একটা তীব্র জ্বালা। ইচ্ছে হলো মারিয়াকে রূঢ় কর্কশ কিছু একটা বলে, এমনকি ঝাঁপিয়ে পড়ে মারে তাকে। বুক ঢিপ ঢিপ করে উঠল তার। নিজেকে সংযত করে সে জিজ্ঞেস করল, তার মানে বলতে চাও আমি যখন তোমাদের বাড়িতে হাজিরা দিয়েছি তখন অবশ্যই তোমাকে বিয়ে করতে বাধ্য? নিশ্চয়ই, তুমি নিজেই সেটা খুব ভালোই বোঝো। খাসা সুন্দর। মিনিট খানেক পরে ফের সে পুনরাবৃত্তি করল, সুন্দর। বাড়তি কথা যাতে কিছু বলে না ফেলে, বুকটা যাতে একটু সুস্থির হয়, এই উদ্দেশ্যে নিকিতিন চলে গেল তার নিজের কাজের ঘরে। বিনা বালিশে শুয়ে পড়ল প্রথমে সোফায়, তারপর খানিকটা মেঝে গালিচার ওপর। নিজেকে সে বুঝ দিল, যত সব বাজে ভাবনা। তুই একটা শিক্ষক, একটা উদার বৃত্তি তোর, অন্য আর কোন জগৎ তোর দরকার? কি পাগলামি! কিন্তু ঠিক সেই মুহূর্তে সে নিশ্চিত করেই বুঝল যে সে শিক্ষক আদৌ নয়, মাত্র একজন চাকুরে, গ্রিক ভাষার মাস্টার চেক লোকটির মতোই গুণহীন, বিশেষত্বহীন। শিক্ষকতার জন্য কোনো আগ্রহই তার কখনো ছিল না, কোনো জ্ঞান ছিল না অধ্যাপনার, এতে তার কোনো আকর্ষণই নেই। ছেলেমেয়েদের সঙ্গে কিভাবে কথা কইতে হয় তাই সে জানে না। সে যতটুকু অধ্যাপনা করেছে তার মূল্য কি সে জানে না? আর খুবই সম্ভব সে হয়তো তাই পুড়িয়েছে যার প্রয়োজন নেই। লোকান্তরিত ইপ্পিলিতি ছিলেন খোলাখুলি একটি ভোঁতা লোক। বন্ধুবান্ধব, শিক্ষক, ছাত্র সবাই জানত মানুষটা কি কি জিনিস আশা করা যায় তার কাছ থেকে। কিন্তু সে, নিকিতিন, ঠিক চেক লোকটার মতোই যে তার স্থূলতা রাখতে পারে ঢেকে, চমৎকার ঠকাতে পারে সবাইকে, ভাব দেখাতে পারে যেন তার সবকিছুই ভালো চলছে। এই নতুন ভাবনাটায় ভয় পেয়ে গেল নিকিতিন। এটাকে সে অস্বীকার করতে চাইল, কাণ্ডজ্ঞানহীনতা বলে সে এটাকে অভিহিত করল। ভাবল এসব নেহাতি স্নায়ুর ব্যাপার, পরে এসব ভেবে তার নিজেরই হাসি পাবে। এবং সত্যি, সকালের দিকে সে নিজের স্নায়বিকতায় হাসল। নিজেকে সে বলল একেবারে মেয়ে মানুষেরও অধম। কিন্তু মনে মনে এটা তার কাছে খুবই পরিষ্কার হয়ে উঠেছিল যে তার শান্তি গেছে সম্ভবত চিরকালের জন্যই, এবং এখনও পলেস্তারা না পড়া এই দোতলা বাড়িখানায় তার সুখ আর সম্ভব নয়। সে বুঝল যে মোহটা কেটে গেছে, শুরু হয়ে গেছে একটা নতুন স্নায়বিক সচেতন জীবন, যার সঙ্গে শান্তি ও ব্যক্তিগত সুখের সামঞ্জস্য হবে না। পরদিন রবিবার, নিকিতিন গেল স্কুলের গির্জায়। দেখা হলো ডিরেক্টর ও বন্ধু বান্ধবদের সঙ্গে।
মনে হলো এদের সকলেরই যেন কেবল একটি চেষ্টা, কি করে নিজেদের অজ্ঞতা ও অসন্তোষ ঢেকে রাখবে, আর তার আপন অস্থিরতা যাতে প্রকাশ হয়ে না পড়ে, তাই নিজেও সে অমায়িকভাবে হাসল, কথা কইল যত তুচ্ছ বিষয় নিয়ে। তারপর স্টেশনে গিয়ে সে দেখতে লাগলো ডাক ট্রেন এলো, চলে গেল। এইটিতে সে তৃপ্তি পেল যে সে একা, কারো সঙ্গে কথা বলতে হচ্ছে না। বাড়ি ফিরে দেখল শ্বশুর এবং ভারিয়া এসেছে। দুপুরের খাওয়াটা তাদের আজ এখানেই খাওয়ার কথা। ভারিয়া চোখে কান্না, বলল মাথা ব্যথা করছে। ফেলেস্তফ প্রচুর পরিমাণ খেলেন আর গল্প করলেন। আজকালকার ছেলেমেয়েদের উপর ভরসা করা যায় না, জেন্টলম্যান সুলভ গুণ তাদের কিছু নেই। তিনি বলছিলেন, এটা একেবারে পেজমি। আমি তাকে ঠিক এই কথাই বলে দেব, এটা মশাই পেজমি। নিকিতিন অমায়িকভাবে হাসল। অতিথি আপ্যায়নে সাহায্য করল মারিয়াকে, কিন্তু খাওয়া দাওয়ার পর নিজের কাজের ঘরে গিয়ে খিল তুলে দিল। মার্চের সূর্য জ্বলজ্বল করছে, জানালার শার্সির মধ্য দিয়ে তপ্ত রোদ এসে পড়েছে টেবিলে। সবে 20 তারিখ, কিন্তু স্লেজ ছেড়ে ইতিমধ্যেই চাকার গাড়ি চলাচল শুরু হয়েছে। বাগানে কিচিরমিচির লাগিয়েছে স্টার্লিং। সময়টা ঠিক এমনি যে মনে হলো এক্ষুনি যেন মারিয়া এসে এক হাতে তার গলা জড়িয়ে ধরে বলবে, গাড়ি বারান্দায় ঘোড়া কি গাড়ি তৈরি? কি পরবে মারিয়া, যাতে ঠান্ডা না লাগে? ঠিক আগের বছরের মতোই অপরূপ হয়ে শুরু হয়েছে বসন্ত। ঠিক একই রকম আনন্দের প্রতিশ্রুতি তার। কিন্তু নিকিতিন ভাবতে লাগলো, কি ভালোই হয় যদি সে এখন ছুটি নিয়ে মস্কো যেতে পারে। ওঠে তার নিগলিন্নি রাস্তার পরিচিত মেসটায়। পাশের ঘরে কফি খাচ্ছে সবাই, আর স্টাফ ক্যাপ্টেন পলিয়ানস্কিকে নিয়ে আলোচনা করছে। নিকিতিন সে আলোচনায় কান দিতে চাইল না। ডায়েরিতে সে লিখল, ঈশ্বর, এ আমি কোথায়? মামুলি মামুলি সবকিছু, একঘেয়ে তুচ্ছ সব লোক, টকরিমের ভার, দুধের কলসি, আরশোলা, নির্বোধ নারী। একঘেয়ে মামুলি আনার চেয়ে ভয়ঙ্কর, অপমান করার কিছু নেই। পালাতে হবে এখান থেকে, আজই পালাতে হবে, নইলে যে পাগল হয়ে যাব।